দেখি যে ছোটো যখন পিনটা ফেলছি, তো পিনটা ফেলার সময় আমরা কোনো রোগ নির্ণয় করতে পারছি। পিনটা যখন বড় হয়ে যাচ্ছে তখন আমরা দেখছি রোগটা নির্ণয় করা যাচ্ছে যে মাছটা অপুষ্টি কিংবা ধরে নেন আপনার খাদ্য পাচ্ছে না কিংবা মাটি শক্ত। আমরা যেটা বাংলায় অনুকরণ করি তাকে ঠিক একবারে বাংলায় অনুকরণ করেছি যে এই কারণগুলোর জন্য মাছটা মানে অপুষ্টিতে ভুগছে এবং তার রোগটা এসে যাচ্ছে, সাইড এফেক্ট হিসেবে রোগটা এসে যাচ্ছে। এইবার আমরা দেখেছি যে ন্যাচারাল ঘেরে এই পর্যন্ত আমাদের দীর্ঘদিন জলকর ঘেরির সঙ্গে যুক্ত আমরা, তো ন্যাচারাল ঘেরে আমরা সেইভাবে কোনো দিন মেডিসিন ব্যবহার করে আমরা মাছটাকে মানে শেষ রক্ষা করতে পারি। মেডিসিন বলতে কীরকম মেডিসিন দিতেন? মেডিসিন বলতে আমরা যেটা আগে ব্যবহার করতাম, যেটা প্রথমেই কথা বলছি, মেডিসিন সেই হিসাবে তো কোনো পরামর্শদাতা বা কারোর কাছ থেকে আমরা এরকম পেতাম না। তখন আমরা নিম পাতা, যেটা আমরা দেখেছি নিম পাতা, আমরা নিম পাতাগুলো সিদ্ধ করে আমরা ঘিরেতে ছড়াতাম, তার জলটা ছড়াতাম। আর একটা জিনিস কী করতাম, হয়তো চুন আমরা ব্যবহার করতাম, কিছু পটাশ ব্যবহার করতাম ওই সময়। কিন্তু খাদ্য বলতে আমরা একমাত্র ধরুন যখন আমরা মাটিটা তৈরি করছি বা জলটা তুলছি সে সময় হয়তো কিছু সর্ষের ফুল ব্যবহার করতাম, মানে এইভাবে কিছু ফসফেট মারা হতো। এইরকম ধরনের মাটি শক্ত আছে কিছু ফসফেট মেরে দেওয়া, কিন্তু এইরকম। কিন্তু দেখা যাচ্ছে কি যে আস্তে আস্তে যেভাবে ন্যাচারাল বা কালচার জলকরগুলো হবে এগুলোই মার খেয়ে যাচ্ছে পাটি বা জলকর মালিকরা মার খেয়ে যাচ্ছে, তাতে আগামী দিনে জলকর বাড়ির ব্যবসা খুব খারাপ জায়গায় এসে যাচ্ছে। ঠিক, জলকর মালিকদের আমরা পাবো কি না একটা প্রশ্ন এরকম, ঠিক, বা আমরা জলকর করতে যাবো কি না, ঠিক, এরকম একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গেছে। তো সেই হিসাবে যে আমরা ন্যাশনাল ঘেরের ক্ষেত্রে যে জলকর মালিক যারা আছে ন্যাশনাল ঘেরের ক্ষেত্রে কি তেমন ধরনের কোনো পদ্ধতি তৈরি করে মানে এই মালিকগুলোকে বাঁচানো যায় কি আমরা নিজেরা বাঁচতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্যোগ। অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন এটাই হচ্ছে আমাদের উদ্যোগ। আজকে একটু করে ভাবুন, আপনি ঠিক যুক্তি পেয়ে যাবেন। যেহেতু যে অনুভবগুলো আপনার অনুভূতি দিয়ে অনুভব করেছেন যে আমার এই মাছটা ফেলেছি, রোগ বুঝতে পেরেনি, একটু বড় হয়েছে, তার গায়ে কোনো ইয়ে নেই, খসখসে হয়ে গেছে, মাছটা রোগা হয়ে গেছে, অতএব আমার মাথার মধ্যে সিগন্যাল তখন দিয়ে দিচ্ছে কি না এই মাছটা কিন্তু আর বাঁচানো যাবে না, এতে তার জন্য কোনো প্রপার ট্রিটমেন্ট আমাদের কাছে নেই। কেউ আপনার কাছে যুক্তি ছিল যে নিম পাতা দিলে তেতো হলে তেতো দিলে হয়তো কিছু হতে পারে, কিংবা কেউ বলছে পটাশ একটু দিয়ে দাও, কেউ বলছে ইউরিয়া ঢেলে দাও, কেউ না কেউ বলছে, কিন্তু কেউ করেছে, কেউ একটু উপকার পেয়েছে, সেটা শুনেছেন, আপনিও করার চেষ্টা করেছেন। কেউ করতে যেয়ে করে ফেলেছে, হয়েছে অন্য কারণে, কিন্তু ভেবে নিয়েছে এই করে কি হয়েছে, আর এটাকে কেউ করার জন্য আরেকজন করতে যেয়ে তার কিন্তু ক্ষতি হয়ে যাবে। কারণ উপাত্ত এরকম কোনো ফর্মুলা নেই, এরকম কোনো পদ্ধতি নেই, এরকম কোনো অ্যান্সারও নেই। অ্যাকচুয়ালি অ্যান্সার এটাই হওয়া উচিত যে আমি একটা জায়গা, আমার এই ক্ষেতটা আমাকে শোধন করাটা খুব জরুরি। আমি 2020-তে 2021-এ আমি এই জায়গাটা চাষ করেছি, আমার 3বার মাছ ফেলেছি, 4বার মাছ ফেলেছি, 10বার মাছ ফেলেছি, 10টা লটে আমি মাছ ফেলেছি, 4টে লট আমার মাছ মরে গেছে। মাছ মরে গেছে মানে কি, আমার ভাইরাস লেগেছে তাই মরেছে। তো ভাইরাস যেহেতু লেগেছে, আমি একজন চাষি, আমি একজন পুরানো চাষি, দীর্ঘদিনের চাষি, তা আমার কি প্ল্যান আছে যে আমার এই জায়গাটা একবার ভাইরাস লেগেছে, আমার এই জায়গাটা এই মাটিটা ঠিক করার জন্য আমাকে কি করতে হবে, সেই দিমাগটা কার আছে, কি করছে, সেই পদ্ধতিগত কেউ কিন্তু সেটা নিয়ে একবারের জন্য ভাবছেন না। কিন্তু চাষির ভাবা উচিত যে ভাইরাস কিন্তু আমার এক থেকে নির্মূল হয়নি। আমি যেটা চোখে দেখতে, ভাইরাস আমার দেখা সম্ভব না, আমি তো দেখতে পাইনি, আছে মাটিতে, মাটির সঙ্গে মিশে আছে, কিন্তু সেই ভাইরাসটাকে কিন্তু আমি উপড়ে ফেলার জন্য কোনো প্রচেষ্টা আমি নিচ্ছি না। এটা হচ্ছে চাষির সব প্রথম ভুল। অতএব আমি যদি মন থেকে আমি না দেখতে পাই, অন্তত আমার কনফিডেন্স যদি এটাই আসে যে আমার মধ্যে যে ভাইরাস আছে, আমার জায়গায় যে ভাইরাস আছে, এই ভাইরাসটাকে আমি দমন করার জন্য কোনো একটা পদ্ধতি দিয়ে দিলাম যে আমার যে ব্যাকটেরিয়া, আমার যে ভাইরাস, আমার যে দূষণ আছে এতে নিয়ন্ত্রণ হবে, তাহলে কিন্তু 10% হলেও আমার কনফিডেন্স বাড়লো যে না আমি ভাইরাসটা নির্মূল করেছি, আমার যে বাগদাটা দিয়েছি এটা নিরাপদে থাকবে, ভালো থাকবে। 1 নম্বর। 2 নম্বর জিনিস, যে মাটিতে আমি চাষ করছি সেই মাটির মধ্যে বাগদা হয় জল এবং মাটির উপরে শ্যাওলা জাতীয় খাদ্যটাই ওরা খায়, প্রেফার করে।
আমরা অন্য তেমন ধরনের খাদ্য দিই না। তো আমি একবার কোনো জমি তৈরি করার সময় আমি ইউরিয়া দিলাম কিংবা ফসফেট দিলাম কিংবা চুন দিলাম, একবারের জন্য দিলাম, কিন্তু আমার একটা সিজন কি করে চলতে পারে এই যুক্তিটা কার কাছে দিলাম? একটা সিজন কি করে চলতে পারে? ওরা তো ঘাস খেয়ে বাঁচবে না বাঘ। তো সেই শ্যাওলাটা তৈরি করার জন্য আমি যেহেতু 25 দিন 20 দিন 15 দিন বাদে বাদে আমি একটা লট করছি, তো 15 দিন বাদে বাদে যে লোকগুলো আসছে তাদের জন্য খাদ্য পরিমাণ অনুপাতে আমাকে মেপে দিতে, তাহলে খাদ্যের পরিমাণটা বাড়ানো কমানো করতে হবে। কিন্তু আমরা করি কি? পরিমাণ শুধু উপরওয়ালার উপরটা বাঁচালে মরলে। কারণ আমরা কিন্তু যুক্তি দিয়ে যদি দেখে যে আমার সকালে খেয়েছি দুপুরেও দরকার হচ্ছে, রাত্রেও কিন্তু খাবার দরকার হচ্ছে, তা আমি 3টে লটে যে মাছ দিচ্ছি 3বার তো তার পরিমাণ অনুপাতে সময় উপযোগী সময় খাদ্য দিতে হবে। সেই খাদ্যটার অকুলন পড়ে যাচ্ছে, মাছেরও রুচি অরুচি আছে, জলের তারতম্য করছে, ওয়েদারের তারতম্য করছে। তাহলে একটা মাছকে যদি আমি ব্যবসা করতে চাই, ব্যবসায়িক স্তরে আনতে চাই, এই মাছটার পরীক্ষা নিরীক্ষা করাটা খুব জরুরি, যে সে পুষ্টিহীনতায় ভুগছে কিনা, সে খাদ্য তৈরি হচ্ছে কিনা আমার জলের পরিস্থিতি কী আছে, কিংবা আমার জলের অক্সিজেনের মাত্রাটা কত আছে। কেন না, আমি যেমন অক্সিজেনের মাত্রা কম পড়লে আমার যেমন শ্বাসকষ্ট হবে, মাছের তাহলে তার থেকে সূক্ষ্ম জিনিস। তো বাগদায় যদি আমার ব্যবসা হয়, আমার যদি এটাই ব্যবসা হয়, তাহলে আমাকেও লক্ষ্য রাখতে হবে আমার অক্সিজেনের ঘাটতি পড়া যাবে না। আজকের জলটা যদি আমার পারফেক্ট থাকে, জলের স্যালানিটি যদি ঠিকঠাক থাকে, টাইম টু টাইম আপনার খোলস দেবে। জলের যেই এই ডিফেক্ট দাঁড়াবে, এটা সূর্যের কারণে হতে পারে, টেম্পার বাড়ার কারণে হতে পারে, দূষিত জল আসার কারণে হতে পারে। আপনাকে জলের তারতম্য বললে ব্যালেন্সিং ঠিকঠাক না হলে আপনাকে মোডালিটিটা হবে না, খোলস টাইমিয়ে দেবে। আর খোলস না দিলে আপনার একাধিক রোগ আসবে। আমি একটা ব্যক্তি সারাদিন 3বার খেলাম, 2 দিন ধরে খাচ্ছি, পায়খানা একবারও করিনি, আমার শরীরটা কি হতে পারে? সুস্থ থাকবে? তো খোলস যদি টাইম টু টাইম চিংড়ি মাছ না দেয়, কোনো চিংড়ি মাছ, সে বেনামি হোক, বাগদা হোক, গলদা হোক, কোনো দিন সঠিকভাবে বাড়তে পারে, তার রোগ আসবেই আসবে। তো আমাকে যদি জলটা ঠিক রাখতে পারি, আর জলটা ঠিক রাখার জন্য কী করতে, মাসে একবার করে অন্তত আপনাকে জুস তৈরি করে যদি দেন, জুসটা তৈরি করে কী না, চিটে গুড়, আতপ চালের গুঁড়ো, বাদাম গুঁড়ো, ইস্ট এবং আমাদের একটা পাউডার দেয়, এরকম 4-6টা জিনিস আছে যেগুলো দিয়ে 48 ঘন্টা পচি যদি দেওয়া হয়, জলটার অন্য একটা পাওয়ারে থাকে, অন্য একটা মুডে থাকে, অন্য একটা খাদ্য তৈরি করে দেবে, অন্তত 40% খাদ্য তৈরি করে দেবে মাসে। এবং জলটা দেখলে আপনি অবাক হয়ে যান, সেই জলে বাগদারকে হাত দিলে দেখবেন স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে, এতটাই চলছিল, একবারে বইয়ের মতো পিচ্ছিল হয়ে যায়। সেই বাগদারটার কোনো রোগই আসবে না। বাগদার ধরলে আপনি বুঝে যাবেন যে খোলো টাঙিয়ে করছে, কোনো লালা নেই, কিচ্ছু নেই, অতএব ওই বাগদারটার রোগ হবেই, রোগ ধরবেই, ওকে রোগ জীবাণু চারধারে অ্যাটাক করার জন্য এরকম বসেই আছে। কিন্তু তার যদি তাকাত থাকে, কিচ্ছু করতে পারতো। তো এই জন্য চাষিদের যেটা করণীয়, সেটা হচ্ছে আমার বোঝা দরকার, প্রথম থেকে আমি মাছ ফেলবো, সেই মাছটা ছোটোর থেকে স্টেপ বাই স্টেপ বাড়বে, তার কখন কী পরিমাণে খাওয়ার লাগছে, কোন টাইমে মাছ ফেলবো, কোন টাইমে তুলবো, একবারে স্টেপ বাই স্টেপ যদি আমি লক্ষ্য নজর রাখি, কিচ্ছু বড় ব্যাপার নেই, একবার শিখে নেবো, আমার লাইফ টাইম চলে যাবে। এবং সময় উপযোগী যদি আপডেট হয়, সেটাকে আমাকে আপডেট করতে হবে। একটা 10,000 টাকার মোবাইল, সেই মোবাইলটা 1 মাস পরে অটোমেটিক ও বলে আপডেট করতে চায়, যে আপডেট না করলে ও চলতে পারবে। আর আমরা একটা মানুষ, আমরা নিজেদের জীবন জীবিকা সংসার ধর্ম সব উজাড় করে দিয়েছি ঘেরের উপরে, অথচ সেইটাকে আমরা আরও ভালো করতে হবে, আপডেট করতে হবে। সেটা না করে বস্তা করছে সেই প্ল্যান, সেই পদ্ধতি দীর্ঘদিন আগে সেটাও চালিয়ে এখন কিন্তু চলছে। আর যদি কেউ চালাতে চায়, তাহলে আপনি যেটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ পড়া, এই কথাটা খুব কম লোকই বলে, যে মৎস্য শিল্প, মৎস্য চাষিরা এক শ্রেণীর মানুষ, আমরা যারা বহুল এই এলাকা দিয়ে বসবাস করছি, যারা কিন্তু এই মাছের উপরে নির্ভর 90% মানুষ, এই মানুষগুলো এই শিল্পটাই ঢুকছে দিনের পর দিন। আজকের ভাইরাসের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন? যাচ্ছে এই কারণে, আমি চাষ করছি, গত বছর আমার ভাইরাস লেগেছে, ওই মাটিটাকে নাশোধন করে আবার ওর উপরে চালিয়ে দিচ্ছি, যতটা পাওয়ার ওর শক্তি নেওয়ার ততটা নিচ্ছে, তারপরে ও ফেল হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের উচিত ছিল এই যে 100 টাকা বললাম, যে কোনো একটা জিনিস যেটা মাসে একবার করে দিলে 100 টাকা করে মাসে ব্যয় করতে আমার অসুবিধা হবে বিজেপি। তা যদি দিই, তার মধ্যে আমি দিলাম, তৈরির সময় দিয়ে দিলাম, মাটিটার আমার কাজ করলো, জলটা এলো, 1 মাস পরে আবার দিয়ে দিলাম, আমার মাছে কী হলো না হলো দরকার নেই, যে
তাতে কী হলো, আমার প্রচুর পরিমাণে জলে অক্সিজেনের মাত্রাটা বৃদ্ধি পাবে। সামান্য কিছু যদি আমার কোনো জল তোলা ফেলা আপ ডাউন করতেই হয় বাগদার করে, কোনো যদি জীবাণু এসে যায় সেটাকে আমাকে নির্মূল করে দেবে। তা আমি আমার প্রোটেকশান নিয়ে রাখবো না, আমি সাবান মাখবো না? আমি তো জানি যে আমার গায়ে যদি ময়লা পড়ে, নোংরা পড়ে, যদি না পরিষ্কার করে আমার ঘা পাছড়া হবে, কিন্তু আমার সাবান দেই কেন? নিশ্চয়ই পরিষ্কার রাখার জন্য। তো পরিষ্কার যদি আমি রাখতে চাই, আমি থাকতে পারি, আমাদের ভালোটা বুঝি, তাহলে যাকে আমি চাষ করবো তাকে উপযুক্ত একটা পরিবেশ দেওয়ার জন্য সে দায়ভার তো আমার। সেটা না করে আমি নামে 500 বিঘে জমি চাষ করলাম, আমি তার তদবির করলাম না, দেখভাল করলাম না, আমাকে তখন সার দিয়ে দেবে? হতো একসময়, পরিবেশ পরিস্থিতি এমন ছিল, হয়ে যেত না, হয়ে যেত। কিন্তু এখন আর হবে না। আপনি যে কথাটা বললেন, দেখা যাচ্ছে যে আমরা 3 বছর জলপাই করেছি, 1 বছর এমন লাভ পেলাম। আমি যে পদ্ধতি করি না কেন, করছি না কেন, আমি পুরনো পদ্ধতির কথা বলি। আমি পুরনো পদ্ধতি মাটি তৈরি করলাম, মাছ ফেললাম, মাছ আমার প্রথম বছরে যা লভ্যাংশ হলো, আমার 500 বিঘে জল করে আমার 1 কোটি টাকা লাভ হয়েছে। ঠিক সেই পদ্ধতিতে তারপরের বছর করলাম, মার খেয়ে যাচ্ছে। তারপরের বছর পদ্ধতিতে করলাম, আমি মার খেয়ে গেলাম। তারপরের বছর পদ্ধতি দেখলাম, আমি আবার জ্ঞান হয়ে গেলাম। এই যে ধরে নেন, একটা বার মার হচ্ছে, দুটোবার, একটা বার হচ্ছে আর দুটোবার মার খাচ্ছে। ওই আশায় দুটো তিনটে সিজন সে তো কাটিয়ে যাচ্ছে, পেটে গামছা মেঁধে কাটিয়ে দিচ্ছে। ব্যাপার হচ্ছে একটা ভাইরাস সবসময় একটা মাত্রা থাকে, একটা বুঝতে হবে। আপনার মাটি কিংবা জল, আপনার মাটিটাই হচ্ছে মেন জিনিস। জল আজ আছে কাল থাকবে না, জল ফেলবো তুলবো হবে, কিন্তু মাটিটা কিন্তু থাকছে। তো ওই যে ভাইরাসটা লাগে, সেই ভাইরাসটা শুধু জলের সঙ্গে না, মাটির সঙ্গেও মিশে থাকে। তো এই ভাইরাসটা 2 থেকে 3 বছর বেঁচে থাকার মতো ক্ষমতা আছে। আজকের করোনা ভাইরাস নাম জানেন, করোনা ভাইরাস জীবের নিচে আমাদের 1 সপ্তাহ বেঁচে থাকার ক্ষমতা আছে। অথচ ও যদি পেটের মধ্যে ঢুকেছে নষ্ট হয়ে যাবে, কিন্তু জীবের নিচে থেকে 1 সপ্তাহ বেঁচে বাঁচতে পারে। তো যদি কোনো জীবাণু থাকে, যদি আমি বছরে যদি নির্মূল করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি অনেকটাই বেটার কিছু করতে পারবো। কিন্তু আমার কিন্তু ওই জায়গাগুলো করছি না বলে কি হচ্ছে, দেখা গেল একটা ভাইরাস লেগে গেছে, পরপর 2-3 বছর তার পাওয়ার আছে, সে নষ্ট করে দিল। তারপরে রৌদ্র বলুন, জল বলুন, মাটি বলুন, কোনো না কোনো কারণে টেম্পারেচার সেরকম তৈরি হলো, দেখা গেলো ভাইরাসটা নির্মূল হয়েছে, আবার 1 বছর হট করে আবার জ্বলে উঠলো। খুব কিছু হয় পদ্ধতি চেঞ্জ, কিন্তু আমি করিনি, কিন্তু প্রকৃতির নিয়মে কিছু হয়ে যায়। এটা কি আপনার হয়, ধরুন যেখানে আমি সিটটা নিচ্ছি, যখন আমি বাচ্চাটা নিচ্ছি, তো ধরো দেখা যাচ্ছে সেই বাচ্চাটা অপুষ্টিতে ভুগছে। যেরকম আমরা দেখি যে ধরুন একটা মাছ আমরা যখন নিই বা দেখি, তো তখন দেখা যায় যে আমরা যখন প্লেটটায় মাছটা দিচ্ছি, সেই মাছের একটা গতি এবং মাছের লম্বা চওড়া বা যে একটা পদ্ধতি, মানে মাছের যে একটা গ্রোথ, সেটা দেখলে কিছুটা বোঝা যায় এটা ভালো, এটা মন্দ। আবার অনেক মাছ আছে যেটা হয়তো আমরা 16 PL 12 PL বলছি, দেখা যাচ্ছে সেই মাছটা আপনার গতি কম, সাইজে ছোটো। তাহলে আমরা সেটা কি ভাববো যে ধরুন দেখা যাচ্ছে ওই মাছটা, দেখা যাচ্ছে তার যেখান থেকে যে চেম্বার থেকে মাছটা উঠছে, দেখা যাচ্ছে সেই চেম্বার থেকে রোগটা তার ভিতরে এসে গেছে। এটা তো অনেক সময় হতে পারে। হ্যাঁ, দেখেছি মাছ আমরা তো যেহেতু দেখেছি, আমরা ওরকম চেম্বারে মাছ আমরা অবশ্যই দেখি। ঠিক আছে, এটা তামিলনাড়ুর মানে চেন্নাইয়ের একটা ডাইরেক্ট হ্যাচারির সঙ্গে আমার পরিচিত, যেখানে মাছ এগুলো মানে যেটা PCR টেস্টেড একবার অরিজিনাল মাছ। অ্যাকচুয়ালি আমরা চাষিরা মার খাচ্ছি কী করে দেখুন, ধরুন এবছরে পুরোটা লস গেছে, লিজের পয়সা অধিকাংশ মানুষ দিতে পারেনি। তারপরে এখন সেই লোকটা ঘের ভেজে সেচার পরে সামান্য কিছু পয়সা, যেটা মালিককে না দিতে পারছে, না ঘের সাজাতে পারছে, না মাছ তুলতে পারছে। এটা হচ্ছে বাস্তব কারণ। অর্থনৈতিক পরিকাঠামো যখন থাকবে না, পরিকাঠামোটা পুরো ভেঙে গেছে। এবার এই লোকটাকে ফিরে দাঁড়াবে, সে আশাবাদী ফিরে দাঁড়াবে, কিন্তু কতক্ষণ তার কোনো গ্যারান্টি নেই আছে। এবার এই লোকটা কোনো না কোনো হ্যাচারিতে যাচ্ছে বাঁকি নেওয়ার জন্য। হ্যাচারি মালিক দেখছে যে একে বাঁকি দিলে তো কবে দেবে ঠিক নেই, তো হ্যাচারি মালিক অরিজিনাল দেখালেও 1 নম্বর মাছ দেখি 3 নম্বর মাছ তাকে দিতে বাধ্য হচ্ছে, ঘুরিয়ে দিতে বাধ্য হচ্ছে। কিন্তু আপনার যদি নগদ পয়সা থাকবে, আপনি কোনো চেম্বারে না যেয়ে আমাকে বলতেন যে আপনি অরিজিনাল মাছ দেবেন, যেমন মাছ দেখাচ্ছেন অরিজিনাল মাছ দেবেন, আমি নগদ পয়সা দিয়ে দেবো, অরিজিনাল মাছ লাগবে, মাথা উঁচু করে বলতাম অরিজিনাল মাছ দেবেন, আপনি নগদ পয়সা দেবেন। কারণ এখানে বাকি যেই নিতে যাবেন সে সময় কিন্তু আপনার সস্তা চার অবস্থা হয়ে যাবে। চাষিরা মরে যাচ্ছে, কারণ
যে লোকটা হ্যাচারি করেছে সেও অরিজিনাল মাছ এনে বাকি দিতে পারবে না। দিলে সামান্য কিছু বাকি দেবে, কিন্তু এইভাবে এক কথা বলা যেতে পারে যে মালিক পক্ষ অর্থনৈতিক পরিকাঠামো যদি ভালো থাকে, ব্যবসাদার যদি সে লক্ষ্য করে ব্যবসাটা করে, তার যদি ব্যবসার প্রতি নজর থাকে এবং সময় উপযোগী যদি সে মেডিসিনটা হোক, খাদ্যটা হোক যদি সে সরবরাহ করে, তাহলে সে 90% কেনার হতে বাধ্য। হ্যাঁ, 10% আমি বাদ রাখছি, 90% কেনার। কারণ 10% কিন্তু যদি আমার অর্থনৈতিক পরিকাঠামো খারাপ থাকে, আমার যদি মাটি তৈরি করার দিক থেকে ত্রুটি থাকে, খাদ্য যদি আমি না দিতে পারি, 50-তে দাঁড়িয়ে থাকে, 50-তে আমার দাঁড়িয়ে থাকে। কারণ ডাউনে হতে পারে। একটা জিনিস আপনার কাছে জানতে চাই, ধরে নেন আমাদের এরিয়াগুলো নদীর জলের সঙ্গে আপনার ডাইরেক্ট, মানে অনেকে দেখা যাচ্ছে কি হয়তো 2 কিলোমিটার দূরে আপনার জলটা যায়, একটা নদীর থেকে ঢোকার পরে 2 কিলোমিটার পরে যায়, তাহলে সে 2 কিলোমিটার জলটা যেতে যেতে কিন্তু তার যে একটা পলি থাকে, সেই পলিটা কিন্তু আস্তে 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 শিথিল কমতে থাকে। এই যখন সেই জলকরের মাথাটা যেই পৌঁছবে, তখন কিন্তু সেই পলিটা থাকে না এবং জলটা থাকে পরিষ্কার। আর যখন আমরা ডাইরেক্ট যে ভেড়িগুলো, জলকরগুলো নদীর সঙ্গে, অর্থাৎ নদীর থেকেই জলকরে পড়ছে জলটা, সেই ক্ষেত্রে সেখানে পলিটা বেশি ঢুকে যাচ্ছে। তো আমরা সেই ক্ষেত্রে আমরা একটা ধারণা করি যে অনেক সময় মানে দূষিত জল, যা সাগরে অনেক সময় আমরা যেটা জেনে থাকি যে অনেক সময় পেট্রোলিয়াম কোনো জাতীয় দ্রব্য অনেক সময় অনেক সাগর বা মহাসাগরে আসে, বা অনেক মাছ মরে, বা প্রকৃতির কারণে যে জল দূষিত হয়েছে সে কারণেও অনেক সময় এটা আমরা ভেবে নিই। এখন ধরি না জল দূষিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমার জল দূষণ করার, ওই যে জল দূষণ করার আমরা যেটা করে থাকি, একটি আপনাকে বলিনি, আমরা একদিক থেকে জল ঢুকই আর একদিক থেকে জল বার করি, এটা আমরা সচরাচর করে থাকি। কিন্তু ধরি না জল আমার বাইর করার মতো পরিস্থিতি নেই, যেটা বললাম যে 2 কিলোমিটার দূরে আমার জল দরকার, তাহলে সেই ক্ষেত্রে আমি তো জলটা তো যেমন ঢুকতে পারছি না, তেমন বার করারও সুযোগ নেই। সেক্ষেত্রে আমার আপনার মানে কি আছে? এইটা প্রশিক্ষণ আপনাকে এটাই বুঝতে হবে, এটা খুব সহজ এবং সিম্পল ব্যাপার। প্রকৃতির উপরে নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না, প্রকৃতি ওটা আপনাকে মানতে হবে। তো সেই জন্যে সময় উপযোগী পরিস্থিতি অনুপাতে আপনাকে সেইটা কিন্তু কন্ট্রোল করতে হবে। কীভাবে? যে আমি ইচ্ছা মতো জলটা তুলতেও পারবো না, ফেলতেও পারবো না। আমি ফেলার কোনো উপায় নেই, কিন্তু তুলতে পারি। কিন্তু যখনই না তুলবে না, আপনি সঙ্গে সঙ্গে এই যে বললাম পদ্ধতি, দরকার হলে 100 টাকা ব্যাগ করেন, আপনি একদিনের জন্য জোয়ার খাই নিলেন, সঙ্গে সঙ্গে আপনি মেডিসিনটা ইউজ করে দিলেন, 100 টাকা ব্যাগ। কেন? 100 থেকে 120 টাকা হার্ডলি ব্যয় হবে বিঘা প্রতি, কিন্তু আপনি নিশ্চিন্তে থাকলেন যে জলটা এলো সেটাকে কিন্তু আমি আমার জায়গা তোলার পরে কিন্তু আমি ফিল্টার করে নিলাম, শোধন করে নিলাম। ওর যে জীবাণু, যেটা আমার চোখে দেখতে পাচ্ছি না, যেটা খোলা চোখে দেখতে পাচ্ছি, যেটা প্রকৃতি থেকে বিভিন্ন নদী পথে, সমুদ্র পথে আসছে, সেটা কিন্তু যে ভালো হবে সবসময় নয়। তো সেটাকে আমার মতো করে আমি কিন্তু আমার ঘরে আসার পরে কিন্তু আমার মতো করে, যেহেতু আপনার এই ব্যাপারে এক্সপার্ট, আপনি অন্তত কম বেশি বলছেন, তো ধরে নেন আমরা দেখেছি যে ন্যাচারাল ঘেরগুলোই, জলকরগুলোই আমাদের আগে সাদা মাছ মরতো না, সাদা মাছ তেলা বয়ে পার্শ্বে ভাঙন, এখন ভাইরাস, এখন মরতো না, আগে মরতো না আমরা দেখি। কিন্তু এখন দেখা যায় কি অধিকাংশ ঘেরে তেলা বয়ে ভাঙন বা কাঁকড়া এগুলো মরছে। এইবার ধরুন এটা কি মানে আপনার বাগদা চিংড়ির ভাইরাস থেকে শুরু করে, না সাদা মাছ থেকে ভাইরাস শুরু করে আপনার বাগদা চিংড়ি? বাগদার থেকেই আসছে, এসে সাদা মাছ প্রথমে তেলাপিয়াকে অ্যাটাক করছে, তেলাপিয়ার পর থেকে এমনকি পোনা মাছেও চলে যাচ্ছে। কারণ এবছরে আমি দেখেছি যে আপনার কানমারি থেকে শুরু করে, আমি প্রথমে দেখলাম এই আপনার এই মালঞ্চ মিনাখার ওইখান দিয়ে আমি কয়েকটা ঘেরে গেছি, এরকম ঘুরছে তেলাপিয়া, এরকম ঘুরছে, তারপরে মোটা হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে আর ঘুরতে মাছগুলো ছড়িয়ে যাচ্ছে, মানে ফোলা রোগ। তো ওটাও একটা ভাইরাস গঠিত জিনিস, যেটা কিন্তু বাগদার ভাইরাস, আর এটা কিন্তু এক জিনিস, কিন্তু আলাদা জিনিস। কিন্তু সেটা একমাত্র ভাইরাস ওকেই অ্যাটাক করছে প্রথমে, তেলাপিয়া। তো তেলাপিয়ার থেকে পরে দেখলাম কানমারি স্বপনদার ঘের, স্বপন ঘোষ ওষুধের দোকান আছে, দেখি সমিতির ঘের আছে, ওর 1-1.5 বিঘের মতো, ওরই দায়িত্ব আছে। তখনও আমাকে ডাকলো যে ডাক্তারবাবু আসুন, আমার মাছ সব মরে যাবে, কাতলা মাছ সব মরে যাবে। তাহলে তেলাপিয়া হচ্ছে জানি, কিন্তু আপনার কাতলা মাছ? বলে হ্যাঁ। আমাকে দেখতে নিয়ে দেখে হ্যাঁ 1-1.5 কেজি করে সাইজের কাতলা মাছ সব মরে যাচ্ছে। কিন্তু এটা ঠিক হবে? এটা সমিতির জায়গা, সাধারণের জায়গা? বলে হ্যাঁ ঠিক আছে। তো ওর ওই ওষুধটাই করে দিলাম, দেওয়ার পরে বৃদ্ধি ভালো হয়ে গেল।
না একটা তেলাপিয়া মরেছে, 1-2 দিন বাদের থেকে না তেলাপিয়া মরে না কাতলা মরে, পুরোটাই দাঁড়িয়ে গেছে। তো ব্যাপার হচ্ছে এখন এবছর যেমন করব, ওই সমস্ত ঘেরগুলো ওদের একটা আলাদা বিশ্বাস জন্মে গেছে, ওই ঘেরগুলো কিন্তু শুকনো করলেই আগে কিন্তু আমার ওই মেডিসিন করবে, কারণ যা আছে ওইটাকে ওখানে চাপা দেওয়ার জন্য। এই রিসেন্ট হয়েছে আপনার লকগেটের ওখানটা, ধনঞ্জয় মণ্ডল বলে আর কি, ওর 50 বিঘে জায়গা, ওর ওরকম মাছ মরা শুরু হয়ে গেছে, পোনা মাছ বিঘাতে 9-10 কুইন্টাল করে সাদা মাছ। তো ওর 9-10 কুইন্টাল করে বিঘাতে রয়েছে, 50 বিঘা জায়গা। এবার মাছের জলে তো সমান, এখন তো সেচা হবে। তো ওর কী হয়েছে, মাছের গায়ের আঁশ এমনি ছাড়িয়ে যাচ্ছে, গায়ে দাগ হয়ে যাচ্ছে, আর মাছ এমনি ভেসে ভেসে মরে যাচ্ছে, পচন লেগে যাচ্ছে। আমাকে বলছে হবে, যে লোকটা আমার যোগাযোগ করে তো বলছে হবে। তো হ্যাঁ হবে। বললাম কত খরচ হবে? 7-8 হাজার টাকা খরচ হবে। বলছি এত খরচ? আমি বলি কোনো জায়গায় যদি কোনো কম খরচে হয় আপনি করে নিন, 50 বিঘে জায়গা, একটা জায়গা না। লাস্টে আমি বললাম আমার লাভটা তো ওখানে 5,000 টাকা পড়বে। তো 2-3টে পার্টনার আছে, বললো না করবো না, হ্যাঁ করবো না। তারপরে আমার দার্জিলিংয়ের প্রোগ্রাম ছিল, আমি বেরিয়ে গেছি। পরের দিনে কাম করছে না, দিতে হবে দিতে। তো আমি চলে গেছি, তো আমি আবার বলে দিলাম, একজন ফোন করে বলে আমি ওখান দিয়ে মালটা পাবে এরকম দিয়ে দিয়েছে। আজকে এখানে আসার আগে ওখান থেকে হয়ে এলো, ওরা এতটা খুশি, ওরা নিজে মুখেই বলছে যে যদি আমরা অন্য কোনো মেডিসিন ব্যবহার করতাম অনেক খরচও হতো, কিন্তু এইভাবে যে মাছ মরা বন্ধ করা যেত এই গ্যারান্টি আমাদের কাছে ছিল না। কিংবা কোনো জায়গার থেকে নিয়ে আসলে কাউকে বলার মতো লোক ছিল না যে তোমার ওষুধটা দিয়েছো মাছ মরেনি, মাছ মারা বন্ধ হয়নি, কিংবা কোনো অসুবিধা হয়েছে এইটা বলার মতো কেউ কিন্তু ছিল না। কিন্তু এখান দিয়ে নিয়ে আমরা দারুণ কাজ পেয়েছি। অতএব সিজনে আমরা যে সময় শুরু করবো আমাদের এটা করে দিতে হবে। বিশেষ করে আমার ওই সাইডটার ঘেরগুলো সব বাগদা চিংড়ি ওদের হচ্ছে না, ব্রাহ্মণ চকের ওই সাইডটা বাগদা চিংড়ি হচ্ছে না। ওদের কী করা হচ্ছে, প্রথমে যে জলগুলো এই ময়লা জলটা উঠছে কিভাবে ওঠার পরে সাজাচ্ছে ওই সেটা? জলটা শোধন করা হচ্ছে, ওই জলটা এইরকম পদ্ধতিতে শোধন করছে, করে ওখানে ভেনামি চাষ করা হচ্ছে, ওখানে পিওর মিষ্টি চাষ ভেনামি চাষ করিয়ে দিচ্ছে। ভেনামি চাষ করে কিন্তু ওই সাইডের লোকগুলো গেনার, বাগদা চাষ করে এধারের লোক লস খাচ্ছে, কিন্তু ভেনামি চাষ করার পরে ওদের সাদা মাছ দুটো করে ভেনামি, 2-3টে লটে ভেনামি করে নিচ্ছে, নেওয়ার পর সাদা মাছ ভরে দিচ্ছে, দিব্যিকাতে হয়ে যাচ্ছে, একই পদ্ধতি। ঠিক আছে, ধন্যবাদ। আসি আপনার সঙ্গে অনেক সময়। আপনার নামটা একটু বলুন। আমার নাম বাকবুল ইসলাম গাজী, আমার বাড়ি বোলতলা। বলতে হ্যাঁ, বোলতলা ও সাই পদ্ধতি যেখানে জল করা ওখানে আচ্ছা আচ্ছা, আমরা এখন ভিজিট করতে গিয়ে ওকে ওকে, ভিজিট করতে গিয়ে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ওকে।